প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট কামরুল হাসান জামিল। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইন আদালত অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী জনাব ফরাদ আহমেদ উদ্দিন ভূঁইয়া স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের দর্শকদের কিছু প্রশ্ন ছিল আপনার কাছে, সেগুলো সম্পর্কে আজকে আপনার সাথে কথা বলবো। আমরা আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন এই সেশনের মাধ্যমে। স্যার, চেকের মামলা আমরা জানি যে রিসেন্টলি একটা মহামান্য হাইকোর্টের একটা রুলিং জারি হয়েছে বা জাজমেন্ট হয়েছে, যেখানে বলা হয়েছে চেকের মামলা করতে হলে বাদী পক্ষকে একটা এফিডেভিট দিতে হবে। এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন এবং একটি আইনের বিষয়। মহামান্য হাইকোর্ট থেকে হাইকোর্ট ডিভিশনের একটি ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে একটা জাজমেন্ট দিয়েছেন। সেই জাজমেন্টে গাইডলাইন দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন যে চেকের মামলায় যদি বাদীপক্ষ চেকের মামলা করতে চায় তাহলে সেক্ষেত্রে একটা এফিডেভিট দিতে হবে এই মর্মে যে যে চেকটা ওনারা তর্কিত যে চেকটার কথা বলছেন সেই চেকের স্বাক্ষর, চেকের লেখা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে, ডেট, এই সমস্ত বিষয়গুলো যিনি চেকটা ওনাকে দিয়েছেন বলে দাবি করছেন ওনাদের স্বাক্ষরিত, ওনাদের লেখা এই বিষয়গুলো, এই মর্মে একটা অ্যাফিডেভিট দিতে হবে। এইটা হচ্ছে বিষয়। এখন প্রশ্ন আসতে পারে যে এটা আগে তো ছিল না, এটা কেন আসলো? তো আমাদের দেশের বিচারিক পদ্ধতিতে হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগ যে জাজমেন্ট দেয় সেটাই আইনে পরিণত হয়। আইন দুই ধরনের আছে, আপনি নিশ্চয়ই জানেন। এটা হচ্ছে জাজমেন্ট ল। তো মহামান্য হাইকোর্ট যেহেতু নির্দেশনা দিয়েছে, এটা বাইন্ডিং আপন অল দ্য সাবঅর্ডিনেট কোর্টস অ্যান্ড কনসার্ন যারা আছেন লিটিগেন্ট পিপল, তাদের উপর এটা কমপ্লাই করা। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই করে কি স্বাক্ষরটা জাল করে ফেলে অথবা লেখাটা নিজেরা লিখে, ফাঁকা চেকে সব কিছু নিজেরা লিখে, এরকম অনেক ঘটনা ঘটে। পারিবারিক মামলা যেরকম বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে জাজমেন্ট হওয়ার আগেই মামলাগুলো মিথ্যা প্রমাণিত হওয়ার মতো অনেক উপাদান থাকে, ডিসচার্জ হয়ে যায়, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রেই। যেমন আপনার ফলস ফ্যাব্রিকেটেড হয়। এনআইএক্টের মামলাগুলো অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে এই ধরনের জাল জালিয়াতি করে অনেকে করে। তো মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই বিষয়টাকে খুব জুডিশিয়াসলি আমলে নিয়ে যখন বুঝতে পারলো যে না, এই ধরনের বিষয়গুলোর কারণে বিচার প্রার্থীরা বা সংশ্লিষ্ট পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে ওনারা একটা চমৎকার জাজমেন্ট দিয়েছেন, আমি সেটা বলবো। এবং এখানে এটা ডিরেক্টিভ, এটা ম্যান্ডেটরি প্রভিশন। এখন আইনে যে এনআইএক্টের যে সুস্পষ্ট যে স্ট্যাটিউট আছে ওখানে না থাকলেও মহামান্য হাইকোর্ট যদি এরকম জাজমেন্ট দিয়ে ডাইরেকশন দেয় তাহলে ওইটার সাথে ওইটাও চলবে, অর্থাৎ এটা জাজমেন্ট ল, এটা মানতে বাধ্য এবং এই মর্মে এফিডেভিট দিতে হবে। এই এফিডেভিট দেওয়ার পরে যদি কোনো সময় প্রমাণিত হয় যে এই লেখাগুলো বা স্বাক্ষর সংশ্লিষ্ট ব্যক্তির নয়, যিনি মামলা করেছেন ওনারা জাল জালিয়াতি করে করেছেন, লিখেছেন বা কাউকে দিয়ে লিখিয়েছেন, তাহলে তাদের একটা লিগ্যাল অব্লিগেশন চলে আসে যারা মামলা করবে বাদীপক্ষের উপর। বার্ডেন অফ প্রুফ তখন চলে আসবে যে এইটা যে ওই ব্যক্তি দিয়েছে বা উনি দিয়েছে, অর্থাৎ এখানে একটা ক্রিমিনাল অফেন্স সংগঠিত হয়েছে। তাহলে আবার ওনার বিরুদ্ধে প্রসিকিউশন শুরু হতে পারে, ক্রিমিনাল প্রসিডিং শুরু হতে পারে যিনি মামলা করবেন। আর এই জাজমেন্টের কারণে অনেক ফলস মামলাই এখন কমে যাবে বলে আমরা আশা প্রকাশ করছি আর কি। এটি একটি অত্যন্ত চমৎকার এবং জুডিশিয়াস একটা ডিসিশন।
ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে আপনি আমাদেরকে জিনিসটা বুঝিয়ে বলেছেন। স্যার এনে একটা মামলায় আমরা দেখতে পারি যে বাদী থাকে একটা জেলায় এবং আসামি থাকে অন্য জেলাতে। মামলাও দেখা গেছে যে অন্য কোথাও করা হয় শুধুমাত্র হয়রানি করার জন্য। এক্ষেত্রে যেমন এমনও হয়ে থাকে যে বাদী থাকে রংপুরে, আসামি হলো চট্টগ্রামে থাকছে। এক্ষেত্রে রংপুরে মামলা করা হয়েছে, তো সেক্ষেত্রে বারবার আসামির চট্টগ্রাম থেকে রংপুরে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আসামি কি প্রতিকার পেতে পারে বা কি করতে পারে এই সমস্যাটার সমাধানের জন্য? ধন্যবাদ আপনাকে। এটি একটি বার্নিং কোয়েশ্চেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনই আমরা মনে করব। আমাদের দেশে এখন এটা খুব বেশি হচ্ছে, আগেও হয়নি তা না, অতি সম্প্রতি এটা একটু বেশি হচ্ছে। যদি একটি মামলা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলা, যদি যেটা আপনি বলছিলেন, ধরুন পঞ্চগড়ে একটি মামলা হলো আর আসামির বাড়ি হচ্ছে রাঙ্গামাটি, অথবা ধরেন সিলেট, ইজ ভেরি টাফ ওখানে গিয়ে প্রত্যেক ডেটে গিয়ে হাজিরা দেওয়া বা এগুলা করা, বিচারিক প্রক্রিয়াটার সাথে সম্পৃক্ত থাকা বা কন্টেস্ট করা মামলাটা, এটা একেবারেই রিয়াল। তো এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে কিন্তু আমাদের আইনে, আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিন্তু এই ব্যাপারে বিধান রয়েছে। 526 ধারা মোতাবেক, আন্ডার সেকশন 526 অফ দ্য সিআরপিসি, ওখানে কিন্তু ট্রান্সফার অর্থাৎ এক আদালত থেকে আরেক আদালতে মামলা ট্রান্সফার করার বিধান রয়েছে। এবং সেটা কিভাবে করতে হবে? মহামান্য হাইকোর্ট ডিভিশনে আন্ডার সেকশন 526 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ওখানে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। সেই অ্যাপ্লিকেশনে যদি সুনির্দিষ্ট গ্রাউন্ড দেখাতে পারেন, এই গ্রাউন্ডগুলোর মাঝে কিন্তু অনেক গ্রাউন্ড আছে, শুধুমাত্র বেইক কিছু গ্রাউন্ড দিলেই হবে না, যেটা কনস্ট্রাকটিভ, লজিক্যাল এবং এটা লিগালি আপনার সাপোর্টেড হতে হবে, রিজনেবল গ্রাউন্ড হতে হবে। আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশনের যে বেঞ্চ, সংশ্লিষ্ট বেঞ্চ, এটা ডিভিশন বেঞ্চে যেহেতু হিয়ারিং হয়, এই বেঞ্চ কনভিন্স হতে হবে আপনার গ্রাউন্ডে বা সাবমিশনে যে এই মামলাটা ওখান থেকে ট্রান্সফার করে বাদীর এলাকা, আসামির এলাকায় অথবা একটা মাঝামাঝি যে কোনো একটা জেলায় দিয়ে দেওয়া, যাতে দুই পক্ষেরই সুবিধা হয়। আবার এমন যদি হয় যে পঞ্চগড়ে যিনি মামলা করলো বাদী, তার মামলা ট্রান্সফার করে যদি সিলেটে নিয়ে যায়, তাহলে যিনি বাদী তার জন্য তো কষ্ট হয়ে যাবে, তাই না? বিষয়টা এরকম হতে হবে উইন উইন সিচুয়েশন। তখন আদালত চিন্তা করে মাঝামাঝি যে কোনো একটা জুরিসডিকশনে দিয়ে দিতে পারে, যাতে দুই পক্ষেরই সুবিধা হয়। আবার এমনও হয় যে যদি খুব বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ফিজিক্যাল অ্যাসল্টের সম্ভাবনা থাকে, লাইফ রিস্কের বিষয় থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে তাকে মারধর, হত্যার হুমকি দেয়, এরকম আসামিকে কিডন্যাপ করে ফেলতে পারে। এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে তাহলে জিডি করবে, সাধারণ ডায়েরি করে পুলিশের প্রোটেকশন নেওয়ার চেষ্টা করবে। তাতেও যদি কাজ না হয় তাহলেই বরং মামলা করলে দেন আদালত কনভিনিয়েন্ট একটা জায়গায় দিবে, যাতে সে লোকাল ইনফ্লুয়েন্সটা এখানে খাটাতে না পারে, মামলাটা ন্যায় বিচার নিশ্চিত হয়, দুই পক্ষেরই উপকার হয়। এভাবে এটা করা যেতে পারে, এটা আইনের বিধান আছে। এগুলো আমরা আমাদের প্র্যাকটিসে আমরা অনেক করেছি, আপনি নিশ্চয়ই জানেন যে এগুলো করা যায়। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শকদেরকে একটি কথাই বলবো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, আর যারা লিটিগেন্ট পিপল আছেন তাদেরকে একটি কথা বলবো যে আপনারা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে মামলা মোকদ্দমা কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে নিয়ে যাবেন না, সরাসরি যে কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত প্রতিকারটা পেয়ে যাবেন। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে মিথ্যা মামলা, রাগের বসে, ক্রোধের বসে তাকে দেখায়া দিব, এরকম রাগের বসে, ক্রোধের বসে মিথ্যা মামলা করা থেকে বিরত থাকা উত্তম কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। আর যদি আপনি মিথ্যা মামলা দায়ের করেন, আপনি জালেম, আপনি একজন মানুষের উপর জুলুম করলেন, এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মিথ্যা মামলা না করার জন্য আমি অনুরোধ করব, এবং যারা মিথ্যা মামলাকে সাক্ষ্য দিয়ে
সত্য প্রমাণিত করার জন্য একটা প্রচেষ্টা চালান, এর সাথে সংশ্লিষ্ট কুশীলব যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এদেশে প্রচলিত আইন অনুযায়ী তো শাস্তিযোগ্য অপরাধ বটে প্রমাণিত হলে মিথ্যা মামলা, আর অন দ্য ডে অফ জাজমেন্ট, আই মিন অন দ্য ডে অফ রিসারেকশন, মানে যখন পুনরুত্থান হবে, যদি বিশ্বাসী হন, হাসরের ময়দানে কিন্তু আপনি 1 ইঞ্চিও নড়তে পারবেন না সেই জুলুমের হিসাব না দিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।